আসসালামু আলাইকুম। উচ্চতর গণিতের আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসটি তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমি আলোচনা করব অষ্টম অধ্যায়ের বেসিক নিয়ে। উচ্চতর গণিতের ত্রিকোণমিতি যে অধ্যায়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর এই বেসিকটা ক্লিয়ার থাকলে এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো তোমার জন্য একদম পানির মতো সহজ হবে। তাহলে এই ক্লাসটি একটু মনোযোগ দিয়ে যদি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত করো, ইনশাআল্লাহ তোমার ত্রিকোণমিতির যে বেসিকটা স্ট্রং হবে এবং তুমি সিকিউ, এমসিকিউ এগুলো তারপরে এসকিউ সলভ করতে এটা তোমার জন্য অনেক সহায়ক ভূমিকা পালন করবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা একটু একটু করে ত্রিকোণমিতির বেসিকটা একটু আলোচনা করি। দেখো, এখানে বলা হয়েছে ষাটমূলক ও বৃত্তীয় পদ্ধতিতে কোনো কোণের পরিমাপ যদি ডিগ্রি এবং রেডিয়ান হয় তাহলে এটা হবে। এটা কিভাবে হবে? দেখো, কোণ প্রকাশের সিস্টেম হচ্ছে দুইটা, একটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। একটা সার্কুলার সিস্টেম, একটা হেক্সাগনিক সিস্টেম। তো আমরা এই যেটা সার্কুলার সিস্টেম সেটাকে আমরা সাধারণত পায়ের মাধ্যমে হচ্ছে শো করি, পায়ের মাধ্যমে দেখাই। আর ষাটমূলক আমরা ডিগ্রি দিয়ে প্রকাশ করি। তো ডিগ্রি দিয়ে বলো যে 90 ডিগ্রি, এটা ধরো 90 ডিগ্রি, এটাকে যখন আমি লিখি হচ্ছে π/2, এই দেখো π/2, পাই মানে হচ্ছে 180। এটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি বা তোমার হচ্ছে সার্কুলার সিস্টেম। এখন এই দুইটা সিস্টেমের মধ্যে আমি কম্পেয়ার করি। দেখো, আমরা কি জানি যে 1 ডিগ্রি সমান হচ্ছে π/180 রেডিয়ান, π/180 রেডিয়ান। তাহলে বলো তো ডি ডিগ্রি সমান কি হবে? ডি ডিগ্রি সমান ডি ইন্টু π/180 রেডিয়ান হবে, ডি ইন্টু π/180 রেডিয়ান হবে। এখন একটু খেয়াল করো, এটা আমি এখন রেডিয়ানে আছি আর এটাও কিন্তু রেডিয়ান, তাহলে দুইটাকে ইকুয়াল করে দেওয়া যায়। তাহলে আমরা লিখতে পারি কি বলতো, এই যে এখানে লিখতে পারবো যে ডি ইন্টু π/180 ইজ ইকুয়ালস টু আর। ওকে, এবার একটু খেয়াল করো, এখানকার যে পাইটা এই আছে গুণাকার, ওই পাশে গেলে কি হবে? ভাগ। আর ডি কিন্তু গুণাকার, তাহলে ডি ডিভাইড হচ্ছে 180 আর ইকুয়ালস টু আর তো থাকলো। এই যে পাইটা ছিল গুণ, এই পাশে ও পাশে যে ভাগ হয়ে গেল, এই হচ্ছে পাই। তাহলে আমাদের এই যে ডিগ্রি এবং হচ্ছে রেডিয়ানের মধ্যে আমরা এইভাবে সম্পর্কটা তৈরি করতে পারি, ডি ডিভাইড 180 ইজ ইকুয়ালস টু আর বাই পাই। এটা কিন্তু পরীক্ষা আসে, এসকিউ এর জন্য 2 মার্কসের প্রশ্নের জন্য আসতে পারে, এমসিকিউ এর জন্য আসতে পারে। তো এখানে আমরা দেখো একটু, এই যে বললাম যেটা আমি একটু আগে লিখলাম যে 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান, তাহলে 1 রেডিয়ান সমান হচ্ছে 180/π। আর কি আছে এখানে বলো তো, এই যে পাই বলতে আমরা বুঝি হচ্ছে 180 ডিগ্রি। ত্রিকোণমিতির অনুপাতে আমরা পাই বলতে কি বুঝবো বলতো? সাইন কস ট্যানের সাথে যখন তুমি পাই দেখবো, মানে করবা যেটা 180 ডিগ্রি, আমরা হচ্ছে বৃত্তীয় পদ্ধতিতে 180 ডিগ্রিকে পাই লেখা হয়। এখন দেখো, বৃত্তের ব্যাসার্ধ যদি আর একক ধরে নিই আমি, তাহলে এস যদি চাপের দৈর্ঘ্য হয় আর থিটা যদি সেখানে উৎপন্ন কোণ হয়, তাহলে চাপের দৈর্ঘ্য পরিমাপের সূত্র হচ্ছে এস ইকুয়ালস টু আর থেটা। এস ইকুয়ালস টু কি? আর থেটা। তার মানে কোনো একটা সার্কেলের কার্ভ লাইন, ধরো এটা সার্কেলের কার্ভ লাইন, একটা সার্কেল, তো এইখান থেকে এই পর্যন্ত ধরো তুমি, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। এ বি পয়েন্টের যে লেন্থটা, এটা হচ্ছে তোমার কি বলতো, চাপের দৈর্ঘ্য। এটা টোটাল একটা বৃত্ত থেকে একটা অংশ কেটে নিলে সেটাকে আমরা বলেছি বৃত্তের চাপ। অর্থাৎ বৃত্তের পরিধির উপরে দুইটা বিন্দু, যদি যে দুইটা বিন্দুর যে পথ, অর্থাৎ এ বিন্দু থেকে বি বিন্দুর দৈর্ঘ্য বা দূরত্ব, সেটা হচ্ছে চাপ, বৃত্তচাপ। তো বৃত্তচাপ যদি এস হয়, এস নির্ণয়ের ফর্মুলা হচ্ছে এস ইকুয়ালস টু আর থেটা। মনে রাখতে হবে এইখানে থেটাটাকে অবশ্যই তোমাকে রেডিয়ানে এক্সপ্রেস করতে হবে। রেডিয়ানে প্রকাশ করার পরে তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা। যদি থেটাকে তুমি ডিগ্রিতে রেখে এটার মান বের করতে চাও, সেক্ষেত্রে সূত্র হচ্ছে 2πr θ/360 ডিগ্রি, অথবা πr θ/180 ডিগ্রি। এটা দিয়েও তুমি কিন্তু এস এর মানটা বের করতে পারবা। তবে যখন তুমি থেটার মানকে রেডিয়ানে প্রকাশ করবা, তখন তুমি এই সূত্র অ্যাপ্লাই করতে পারবা, এস ইকুয়ালস টু আর থেটা। তো আমরা আমাদের জেনারেল ম্যাথ বইয়ের মধ্যে এই ফর্মুলাটা দেখেছি, আর হায়ার ম্যাথে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, কারণ আমাদের যে ডিগ্রিটা সেটা থাকে মিনিটে, সেকেন্ডে, আবার ডিগ্রিতে। তো ডিগ্রি, মিনিট, সেকেন্ডকে প্রথমে রেডিয়ানে প্রকাশ করব, দেন আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করে এই যে চাপের যে দৈর্ঘ্য, অথবা দুইটা ভ্যালু দেওয়া আছে, থেটা দেওয়া আছে, এই ডিগ্রিটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, আর বের করা যাবে, আর দেওয়া আছে, এস দেওয়া আছে, থেটা বের করা যাবে। আর থেটা দেওয়া থাকলে তুমি এসের দৈর্ঘ্যটাও বের করতে পারবে। জ্যামিতিক কোণ, আমরা আলোচনা করব জ্যামিতিক কোণ নিয়ে। জ্যামিতিক কোণটা আসলে কি? দুইটা সরল রেখা, ধরো যে এইটা একটা সরল রেখা, তার নাম দিলাম হচ্ছে এ বি, আর এটা মনে করো আরেকটা সরল রেখা, তার নাম হচ্ছে বিসি। ওরা মিলিত হলো কোথায়? বি বিন্দুতে। তাহলে বি বিন্দু একটা কোণ তৈরি হলো, এই হচ্ছে কোণ। এটা আপাতত সরল কোণ হিসেবে দেখতে পাচ্ছ তোমরা। আবার এই মনে করো এবি একটা রেখা,
আর এই হচ্ছে মনে করো সিডি একটা রেখা, তাহলে এ বি আর মনে করো বিসি দিলাম, তাহলে এখানে দুইটা রেখা যে বিন্দুতে মিলিত হলো সেখানটা কোণ তৈরি হলো। তার মানে দুইটা সরলরেখা যে বিন্দুতে মিলিত হয় সেখানে কোণ তৈরি হয়, এটাকে আমরা বলি জ্যামিতিক কোণ। এবং জ্যামিতিক কোণের ক্ষেত্রে আমরা জানি একটা বিন্দুতে সর্বোচ্চ 360 ডিগ্রি কোণ পর্যন্ত উৎপন্ন হতে পারে। একটা বিন্দুতে কত ডিগ্রি বলো তো? সর্বোচ্চ 360 ডিগ্রি কোণ পর্যন্ত উৎপন্ন হতে পারে। এবার আসো ত্রিকোণমিতিক কোণ। জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণের মধ্যে একটু পার্থক্য আছে। জ্যামিতিক কোণ মেজার করি আমরা হচ্ছে 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত, 90-র পরে আবার 0 থেকে 90, এইভাবে আমরা এক চক্কর অর্থাৎ একটা যখন পুরোপুরি একটা সার্কেল কমপ্লিট হয়, তখন এই দেখো এই হচ্ছে 90 ডিগ্রি, আর এই 90 ডিগ্রি 180, এই হচ্ছে 90 270, আর এই হচ্ছে 90 300। এই 360 ডিগ্রি কোণ ম্যাক্সিমাম উৎপন্ন হতে পারে ত্রিকোণমিতি তোমার জ্যামিতিক কোণে। তো ত্রিকোণমিতির কোণে আবার কিন্তু এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে তোমার এই 360 ডিগ্রিতে কোণটা শেষ হয়ে যাবে। এটা আনলিমিটেড কোণ হতে পারে। অর্থাৎ তুমি যখন একটা চক্কর দিবা, অর্থাৎ এই চতুর্ভাগের মধ্যে এই 90 180 270 360, এই হলো 360, জ্যামিতিক কোণে এখানেই কোণ শেষ হয়ে যায়। আর ত্রিকোণমিতির কোণে এইভাবে কোণ বারবার ঘুরতে 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 এর মান শুধু বাড়তেই পারে, এবং বাড়তে বাড়তে এটা ইনফিনিটি পর্যন্ত যেতে পারে, অর্থাৎ অসীম পর্যন্ত। সেটা যদি চতুর্ভাগে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এইভাবে ঘুরাই, অর্থাৎ এন্টি ক্লকওয়াইজ যদি ঘুরাই ঘড়ি কাঁটা বিপরীত দিকে, সেই কোণগুলোকে আমরা বলি পজিটিভ কোণ অর্থাৎ ধনাত্মক কোণ। আর যদি এন্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘরগুলোকে যদি উল্টা দিক থেকে ঘুরাই, চতুর্থ ঘর তারপর তৃতীয় ঘর তারপর দ্বিতীয় তারপর প্রথম এবং উল্টাভাবে ঘুরাই, তাহলে এটাকে বলা হয় নেগেটিভ কোণ। তো নেগেটিভ কোণ পজিটিভ কোণ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা আর একটু পরে আসবো। আমরা এখানে আপাতত জেনে রাখবো সংজ্ঞাটা, যে কোনো রেখা ঘড়ির কাঁটার দিকে অথবা বিপরীত দিকে ঘুরে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তাই হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। তো এখানে তোমরা একটা ফিগার দেখতে পাচ্ছ, একটা ফিগারটাকে থেকে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, দেখো এক্স অক্ষের ধনাত্মক এবং ঋণাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন হবে, তাহলে আমাদের এই এক্স অক্ষটা হচ্ছে এই যে এক্স অক্ষটা দেখতে পাচ্ছ কই, এই দেখো এক্স অক্ষ, এই হচ্ছে এক্স অক্ষ। তো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ঘড়ি কাঁটা বিপরীত দিক, এই হচ্ছে ঘড়ি কাঁটা বিপরীত দিক, এদিকের কোণটা হচ্ছে পজিটিভ কোণ। আর এই হচ্ছে ঘড়ি কাঁটা উল্টা দিকে, তো এখান থেকে উল্টা দিকে যাচ্ছে, এটা হচ্ছে নেগেটিভ কোণ। ঘড়ি কাঁটার দিকে হচ্ছে নেগেটিভ কোণ, অর্থাৎ চতুর্থ চতুর্ভাগ থেকে আস্তে আস্তে এইভাবে ঘুরতে থাকে, এই কোণটা হলো নেগেটিভ। আর যেটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে যাবে সেই কোণটা হচ্ছে পজিটিভ। এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক কোণ অর্থাৎ ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেল। আচ্ছা, এরপরে দেখো বললাম যে এটা কোন পর্যন্ত যেতে পারে? আনলিমিটেড পর্যন্ত। অর্থাৎ ত্রিকোণমিতির কোণের মান -ইনফিনিটি থেকে +ইনফিনিটির মধ্যে যে কোনো মান হতে পারে। আমরা বলছিলাম জ্যামিতিক কোণের ক্ষেত্রে সর্বোচ্চ 360 ডিগ্রি এবং 90 ডিগ্রি করে, আর এখানে আমরা এটা আনলিমিটেড মান পাবো, অর্থাৎ -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত। আমরা যদি এই ফিগারটাকে একটু ভালো করে দেখি, একটা চিত্র দেখতে পাচ্ছ, এখানে কত ডিগ্রি কোণ আমরা একটু মেজার করার চেষ্টা করব। দেখো, যখন এই জায়গাতে একটা এখানে আমরা এই কোণটা ঘুরছে, কিন্তু তোমার হচ্ছে ঘড়ি কাঁটা বিপরীত দিকে, মানে কোণটা অবশ্যই পজিটিভ কোণ। তাহলে এই কোণটাকে যদি আমি মেজার করি, দেখো এই প্রথম এক চক্কর হচ্ছে এইটুকু হচ্ছে 90, মানে প্রথম চতুর্ভাগে, তার এই হচ্ছে 180 270 360, এই যে একটা চক্কর যখন পূরণ হলো, মানে একবার যখন ঘুরে আসলো তখন 360 ডিগ্রি। তাহলে একবার ঘুরলো, এই ঘুরলো দুইবার, কয়বার হলো? দুইবার। তাহলে 360 গুণ 2, 360 গুণ 2 আমার হলো 720 ডিগ্রি। এর সাথে আরও একটা চক্কর যখন দিল, এই 720 ডিগ্রির সাথে আমার যুক্ত হবে আরও 360 ডিগ্রি কোণ, যোগ করে দাও 360 ডিগ্রি, আমরা পাচ্ছি 1080 ডিগ্রি। এরপরে আরও 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি, মানে 360 ডিগ্রি। এর সাথে যোগ করে দাও আবার 360 ডিগ্রি, আমরা পাচ্ছি কত? 1440 ডিগ্রি। এখানে টোটাল এই পর্যন্ত যখন আসলো এক্স অক্ষের উপরে, তখন 1414 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হলো। কী তৈরি হলো বলো তো? তার মানে আমরা যদি কোণ এই পি ও এক্সকে লিখি এবং এই কোণের মেজার করতে চাই, পরিমাপ করতে চাই, তাহলে লিখবো হচ্ছে 1440 ডিগ্রি পর্যন্ত হচ্ছে আমরা পূর্ণমান জানি। আর এইখানে যে থেটাটা, এই যে কতটুকু দেখো, এই যে এতটুকু অংশ, এটা হচ্ছে আমাদের থেটা, তাহলে প্লাস লিখবা থেটা। তো এই কোণটাকে আমরা আবার ভেঙে লিখতে পারি কীভাবে বলো তো? এই কোণটাকে আমরা 1440 ডিগ্রি, তো এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এই যে বৃত্তীয় পদ্ধতিতে পায়ের মাধ্যমে। তাহলে 1440কে আমরা যদি 180-তে ডিভাইড করি, তাহলে আমরা পাই হচ্ছে 8। তাহলে 8 পাই মানে হচ্ছে এখানে 180 যোগ হচ্ছে থেটা। তো এটাকে আর একটু ভেঙে আমরা এইভাবে লিখতে পারি, বলো তো কত? বলো তো 16 ইন্টু π/2, π/2 মানে 90 প্লাস হচ্ছে থেটা। কারণ কি, আমরা যখন এক ঘর থেকে আর এক ঘরে যাই, এই ঘর
দুইটা ঘরের মধ্যবর্তী এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। কত ডিগ্রি বলো তো? 90 ডিগ্রি। তাহলে 90 করে হিসাব করা হয়। প্রথম চতুর্ভাগে 0 থেকে 90, তারপরের চতুর্ভাগে 90 থেকে 180, অর্থাৎ তারপরে 180 থেকে 270, 270 থেকে 360, প্রত্যেকটা ঘরে ঘরে 90 ডিগ্রি করে। এই জন্য আমরা লিখলাম 16 ইন্টু π/2, মানে 16 ইন্টু 90 প্লাস হলো থেটা। থেটা মানে এই থেটার মানটা যতটুকু হবে আর কি। তাহলে এই কোণটার যে চিত্র থেকে আমরা এই কোণটাকে বোঝার চেষ্টা করলাম। এরপর আমরা একটু ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ নিয়ে আলোচনা করব। ধনাত্মক কোণটা আসলে কি? ধনাত্মক কোণ হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকের যে কোণ। ঘড়ির কাঁটা যায় কিভাবে? তুমি একটা ঘড়ি যদি হাতে ধরো, দেখবা যে ঘড়ির কাঁটা তোমার এভাবে ধরলে বাঁ থেকে ডান দিকে এভাবে চক্রাকারে ঘুরছে, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে এভাবে ঘুরবে। আর ঘড়ির কাঁটার বিপরীত হচ্ছে তার বিপরীত দিকে ঘুরবে। আমরা যদি ঘড়িটাকে দেখি, দেখো এইটা হচ্ছে ঘড়ির কাঁটার দিক, এই যে হচ্ছে ঘড়ির কাঁটার দিক, 1 2 3 4 থেকে এইভাবে ঘুরতে ঘুরতে 12-তে যায়। আর বিপরীত দিক হচ্ছে উল্টা দিকে ঘুরে। তার মানে এই 12 থেকে এইভাবে, মনে করো এখান থেকে 3টা থেকে শুরু করলে এইভাবে হচ্ছে ঘড়ি কাঁটার দিক ঘোরে। ওকে, আর ঘড়ি কাঁটার বিপরীত দিকটা কি? বিপরীত দিকটা তো ঘড়ি কাঁটার বিপরীত দিক হচ্ছে এইটা, এই দেখো এই যে এটা, আর ঘড়ি কাঁটার দিক হচ্ছে এটা, এই যে এটা ঘড়ি কাঁটার দিক, ঘড়ি কাঁটা যেভাবে ঘোরে আর কি। তো ঘড়ির কাঁটার দিক এবং বিপরীত দিক, তাহলে এখানে একটু খেয়াল করো, এই যে আমরা এক্স অক্ষটাকে দেখতে পাচ্ছি, এই যে এক্স অক্ষ, এক্স অক্ষের এটা হচ্ছে মূল বিন্দু, এগুলো এক্স অক্ষ থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিক, মানে ঘড়ির কাঁটা তো এই দিকে এইভাবে ঘুরে, এইভাবে ঘুরে ঘড়ির কাঁটা। তাহলে তার বিপরীত দিকটা কিভাবে হবে? সেটা হবে হচ্ছে এই হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিক। এই দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এই যে তো ঘড়ির কাঁটার বিপরীত দিকের যে কোণটা সেটা হচ্ছে পজিটিভ কোণ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কোণ পি ও এক্স, এটা একটা পজিটিভ কোণের এক্সাম্পল। তো আমরা যদি নেগেটিভ কোণটা বলি, তাহলে পজিটিভ কোণটা বুঝে থাকলে তুমি নেগেটিভ কোণটা অবশ্যই বুঝবা। নেগেটিভ বা ঋণাত্মক কোণটা হচ্ছে ঠিক তার বিপরীত দিকের কোণটা। চিত্রটা জাস্ট উল্টে যাবে। আগে ছিল পি ও এক্সটা এরকম উপরের দিকে ছিল, এরকম ছিল, এখন তাহলে উল্টা দিকে আসবে, বিপরীত দিকে। তাহলে এই কোণটা হচ্ছে ঋণাত্মক কোণ, অর্থাৎ কোণ কিউ ও এক্স হচ্ছে নেগেটিভ থিটা, আর আগে ওটা ছিল আমাদের পজিটিভ থিটা। ট্রাইগোনোমেট্রিক রেশিও বা ত্রিকোণমিতির অনুপাত। ত্রিকোণমিতির অনুপাতটা আসলে কি? ত্রিকোণমিতির অনুপাত হচ্ছে আমরা যেটাকে সাইন কস ট্যান সেক কোসেক কট, যে 6টা নামে আমরা চিনি, এগুলো হচ্ছে ত্রিকোণমিতির অনুপাত। তো ত্রিকোণমিতির অনুপাত, আমরা একটা সমকোণী ত্রিভুজের 3টা বাহু আছে বা 3টা সাইড আছে, এই 3টা সাইডে 3টা নাম আছে। একটা হচ্ছে অতিভুজ, আর হচ্ছে ভূমি, আর হচ্ছে লম্ব। অতিভুজ, ভূমি এবং লম্ব। দেখো অতিভুজটা হচ্ছে হাইপোটেনিয়াস, আমরা ইংলিশে এটা বলি হাইপোটেনিয়াস পারপেন্ডিকুলার বেজ। তো এই যে 3টা বাহুকে যদি আমরা অনুপাত করি, অনুপাত মানে ভাগ, তোমরা এটা ভালো করে জানো। তো অনুপাত মানে কি? ধরো এরকম করে আমি বুঝাই যে ধরো এখানে লম্ব, এই বাহুটার নাম হচ্ছে লম্ব, তাহলে লম্বকে যদি আমি ভূমি দিয়ে ভাগ করি, তাহলে একটা দিয়ে ভাগ করলাম। লম্বকে আর কি দিয়ে ভাগ করা যায় বলো তো? লম্বকে তুমি আর হচ্ছে অতিভুজ দিয়ে ভাগ করতে পারবা। তাহলে এই একটা অতিভুজ দিয়ে ভাগ করলাম, মানে লম্বটাকে স্থির রেখে আমি বাকি 2টা সাইড দিয়ে ভাগ করলাম। তো ত্রিভুজে যেহেতু সাইড হচ্ছে 3টা, তাহলে একটাকে স্থির রেখে ভাবে আমি একটার জন্য পাইলাম 2টা। তাহলে যদি আমি একই রকমভাবে ভূমি নিই, তাহলে ভূমিকে আমি ভাগ করবো হচ্ছে লম্ব দিয়ে, আবার ভূমিকে ভাগ করব কি দিয়ে বলো তো? ভূমিকে ভাগ করব অতিভুজ দিয়ে। তো এখানে ভূমির জন্য পেলাম হচ্ছে 2টা, ঠিক একই রকমভাবে অতিভুজের জন্য আমি 2টা পাবো। তার মানে একটা সাইড ঠিক রেখে ওই সাইডটাকে আদার সাইড দ্বারা ভাগ করলে আমরা 2টা মোট 6টা অনুপাত পাবো। তাই ত্রিকোণমিতির অনুপাতও কিন্তু 6টা। তাহলে তোমরা তো বুঝলে এখানে যে আমরা লম্বকে ভূমি আর লম্বকে অতিভুজ, একটা সাইডকে 2টা সাইড দিয়ে ডিভাইড করলাম, ঠিক একই রকমভাবে ভূমিকে আমরা 2টা সাইড দিয়ে ডিভাইড করতে পারি, আবার অতিভুজকে ভূমি এবং অতিভুজকে লম্ব দিয়ে ভাগ করা যায়। তাহলে এরকম মোট 6টা অনুপাত আমরা পাবো, 6টা অনুপাত পাবো। তো 6টা অনুপাত পাই, তাই ত্রিকোণমিতির অনুপাতও 6টা, সাইন কস ট্যান সেক কোসেক কট। তো এই যে আমরা যে 6টা অনুপাত লিখলাম, একটা সমকোণী ত্রিভুজ আমরা প্রথমে নিব, আর নেওয়ার পরে তার একটা সূক্ষ্মকোণ ধরে নিব। ধরো এইখানে ও বিন্দুতে সূক্ষ্মকোণ হতে পারে, আবার পি বিন্দু সূক্ষ্মকোণ হতে পারে। সূক্ষ্মকোণের উপর ডিপেন্ড করে আমরা জানি যে সমকোণ যেটা থাকে, রাইট অ্যাঙ্গেলে যেটা থাকে, তার অপোজিটের সবসময়ের জন্য থাকে হচ্ছে হাইপোটেনিয়াস। এবং এইখানে যে থেটাটা থাকে, সেই থেটার অপোজিট সাইড হয় হচ্ছে পারপেন্ডিকুলার, আর থেটার সাথে যেটা থাকে সেটা হচ্ছে বেজ। তার মানে থেটা যেখানে উৎপন্ন হচ্ছে তার উপর ডিপেন্ড করে আমার লম্ব আর ভূমিটা চেঞ্জ হয়, কিন্তু অতিভুজটা কনস্ট্যান্ট থাকে। লম্ব আর ভূমিটা চেঞ্জ হয়, থেটা এখন যদি এখানে হয় তার বিপরীতে লম্ব, থেটা এখানে হলে এটা হবে লম্ব, মানে লম্ব এখানে, ভূমি এখানে, আবার উল্টে যাবে যখন থেটাকে চেঞ্জ করে দিবা। তো এই সূক্ষ্মকোণের উপর বেস করে আমাদের 6টা অনুপাত সাইন কস ট্যান সেক কোসেক কট, আমরা এখন সেই ফর্মুলাগুলো যেটা আমি দেখাচ্ছিলাম একটু আগে, এখন একটু আমরা সাইন কস ট্যান সেক কোসেক কটের অনুপাত আকারে দেখাবো। তো আমরা কিন্তু জানি যে সাইন থেটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো ত্রিভুজের নাম ছিল আমাদের, সেই ত্রিভুজের নামকরণ যেভাবে করা হলো, দেখো ত্রিভুজের নাম হচ্ছে পি কিউ ও, এখানে ওপি হচ্ছে অতিভুজ, ভালো করে দেখো, ওই ওপিটা বা পিওটা অতিভুজ, ও কিউটা ভূমি, আর পি কিউটা হচ্ছে লম্ব।
তাহলে এখানে পি কিউ বাই ওপি লম্ব বাই অতিভুজ, কস থেটার ক্ষেত্রে আমরা ভূমি বাই অতিভুজ, আর ট্যান থেটার ক্ষেত্রে লম্ব বাই ভূমি। তো সাইন কস ট্যান তিনটা ফর্মুলা জানলেই কিন্তু আমাদের অন্য ফর্মুলাগুলো হয়ে যায়, অন্য ফর্মুলাগুলো আলাদা করে মনে রাখার দরকার হয় না। কারণ আমরা জানি সাইনের সাথে কোসেকের যে সম্পর্ক তার যে বিপরীতমুখী সম্পর্ক। সাইন ইজ ইকুয়ালস টু 1 বাই কোসেক, সাইন থেটা সমান সমান 1 বাই কোসেক থেটা। তো সাইন থেটা যদি 1 বাই কোসেক থেটা হয়, 1 বাই কোসেক থেটা হয়, এ দেখো লেখা আছে 1 বাই কোসেক থেটা। তাহলে সাইন থেটা 1 বাই কোসেক থেটা হলে আমরা সাইনের ফর্মুলাতে অ্যাপ্লাই করলাম কোসেকের ক্ষেত্রে, তাহলে কোসেকের মানটা শুধু উল্টাই দেবো। সাইন যদি হয় লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক হবে অতিভুজ বাই লম্ব। ঠিক একই রকমভাবে কস যদি হয় ভূমি বাই অতিভুজ, তাহলে সেক হবে অতিভুজ বাই ভূমি, কারণ কসের বিপরীত আছে সেক। কারণ আমরা জানি যে কস থেটা ইজ ইকুয়ালস টু 1 বাই সেক থেটা, আর সেক থেটা ইজ ইকুয়ালস টু 1 বাই কস থেটা। ঠিক একই রকমভাবে ট্যান থেটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, ট্যানের বিপরীত সূত্র হচ্ছে কট। তাহলে ট্যান ইকুয়ালস টু 1 বাই কট, তাহলে কট ইকুয়ালস টু 1 বাই ট্যান। তাহলে এখানে কট তুমি যদি, তাহলে ট্যান থেটা সমান যদি হয় লম্ব বাই ভূমি, ট্যানের বিপরীত হচ্ছে কট, তাহলে কট থেটা আমরা সমান লিখতে পারি ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। ওকে, তাহলে আমরা বুঝলাম যে তিনটা সূত্র মনে রাখলে বাকি তিনটা এমনি মনে থাকবে, এই তিনটাকে আলাদা করে মনে রাখা লাগে না। তাহলে আমরা সাইন ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, কস ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ, আর ট্যান ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, এই সূত্রগুলোকে মনে রাখার জন্য আমরা একটু টেকনিক অ্যাপ্লাই করতে পারি। এই দেখো, এই যে চার্টের মধ্যে আমরা সূত্র মনে রাখার জন্য কিছু টেকনিক, তোমাদের জন্য সহজ সরলভাবে যেন তোমরা সূত্রগুলো মনে রাখতে পারো, তাই কিছু টেকনিক এখানে দেখানো, সহজ টেকনিক। দেখো, সাগরের লবণতে আমরা জানি যে সাগরের পানি প্রচুর পরিমাণ লবণাক্ত হয়। তো এটা যদি সবাই জানো, সেই জানাটাকে আমরা অঙ্কের মধ্যে ব্যবহার করতে পারবো যে সাগরের লবণ অনেক বা অতি, তাহলে সাইন ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। সাইন ইকুয়ালস টু লম্ব, সাগরে তুমি এখানে সাইন ব্যবহার করতে পারো, লম্বতে লবণ আর অতিতে অতিভুজ। ঠিক একই রকম কবরে ভূত অতি, আচ্ছা কবরে ভূত থাকে, কিন্তু থাকতেও পারে, আমরা জানি না, দেখিনি কখনো যে কবরস্থানে ভূত আছে কিনা। তো এটা কস ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ। তাহলে মনে রাখলাম যে কবরে ভূত অতি, তাহলে কস ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ। আবার ওইখানে তুমি চাই দেখতে পারো যে টেরা লম্বা ভূতও থাকতে পারে, তো টেরা লম্বা ভূত মনে রাখবা ট্যান ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। আমরা এই সূত্রগুলোকে মনে রাখার জন্য এই টেকনিকগুলো অ্যাপ্লাই করতে পারি। তো তুমি সাইন কস ট্যানের ফর্মুলা জানো, তার মানে তার বিপরীত যে সূত্রগুলো সেগুলো জানবা। এ দেখো, সাইন ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, কস ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ, আর ট্যান ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। এরপরে একটু আগে যে সূত্রগুলো কথা বলছিলাম কি কার বিপরীতমুখী হবে। সাইন ইকুয়ালস টু আমরা কি জানি যে 1 বাই কোসেক থেটা, সাইন ইকুয়ালস টু কি জানি বলো তো, 1 বাই কোসেক থেটা। ঠিক একই রকমভাবে কোসেক থেটা ইকুয়ালস টু 1 বাই সাইন থেটা লেখা যাবে। দেখো, কস থেটা সমান কি 1 বাই সেক থেটা, কস থেটা সমান 1 বাই সেক থেটা, তাহলে সেক থেটা ইজ ইকুয়ালস টু 1 বাই কস থেটা লেখা যাবে। ঠিক একই রকমভাবে ট্যান সমান 1 বাই কট থেটা, আর কট থেটা ইকুয়ালস টু 1 বাই ট্যান থেটা। এই যে তোমার হচ্ছে অনুপাতের যে সূত্রগুলো, এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, কারণ ম্যাথ সলভ করতে গেলে আমাদের খুব বেশি প্রয়োজন হবে। এই জন্য এগুলো কী করতে হবে, মুখস্থ রেখে দিতে হবে। এবার আসো ত্রিকোণমিতির কিছু গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে আলোচনা করি, বা ত্রিকোণমিতির অনুপাতের যে সূত্রের যে রূপান্তর। ত্রিকোণমিতির একদম বেসিক সূত্র বলতে পারো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এটাকে আমরা জিওমেট্রিক ওয়েতে বা ত্রিকোণমিতিক ওয়েতে দুইটাতেই প্রুফ করতে পারি। তা আমাদের এখন সূত্র, আমরা যেহেতু বেসিক আলোচনা করছি এখানে সূত্র তো প্রুফ করবো না, আমরা এখানে একটু দেখবো যে এইটা হলো প্রথম সূত্র, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। তো এখান থেকে আমরা এই সূত্রগুলোকে মডিফাই করে আরও অনেকগুলো সূত্র তৈরি করতে পারি। ধরো তুমি এখানে সাইন স্কোয়ার থিটাটাকে রেখে দিলাম, তাহলে এই কসটাকে ওই পাশে পাঠালে 1 মাইনাস কস স্কোয়ার থিটা হয়ে গেল। ঠিক একই রকমভাবে তুমি যদি এখানে এই কস স্কোয়ার থিটাটাকে রেখে দাও, তাহলে কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখে দাও, সমস্যা নেই। এখন তুমি যদি শুধু কসটাকে রাখো, সেক্ষেত্রে কী হবে, স্কোয়ারটা পাশে গেলে রুট হয়ে যাবে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আবার দেখো, শুধু এখানে তুমি সাইন যদি রাখতে চাও, তাহলে এই সাইনটাকে রেখে দিলা, তাহলে স্কোয়ারটা পাশে গেলে রুট হবে, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। দেখো, একটা সূত্রকে ভেঙে, এটা হচ্ছে মূল সূত্র, মূল সূত্র, একটা সূত্রকে ভেঙে আমরা আরও 4টা, মানে একটা সূত্র থেকে 5টা সূত্র হলো। তো এই ধরনের সূত্র আছে আমাদের মোট 3টা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। ঠিক একই রকমভাবে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এই একটা সূত্র। আর হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। তাহলে আমরা দেখলাম যে প্রথম সূত্র থেকে আমরা 5টা সূত্র পেলাম। ঠিক একই রকমভাবে দেখো, এই সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, ওইটাকে আমরা যদি এইভাবে লিখি যে সেক স্কোয়ার থিটাটাকে রেখে দেবো, ট্যানটাকে ওই পাশে পাঠাবো, মাইনাস থেকে প্লাস হয়ে যাবে। ঠিক স্কোয়ারটাকে ওই পাশে পাঠাবো, রুট হয়ে যাবে। তাহলে ট্যান স্কোয়ারটাকে যদি আমি ওই পাশে পাঠাই আর 1টাকে এই পাশে পাঠাই, 1টা নেগেটিভ হয়ে যায়। দেখো, তাহলে সেক স্কোয়ার মাইনাস 1 সমান ট্যান স্কোয়ার।
ঠিক একই রকমভাবে বেস স্কোয়ারটাকে ওই পাশে পাঠালে রুট হয়ে যায় ট্যান থিটা সমান হচ্ছে রুট ওভার সেক স্কোয়ার থিটা -1। ঠিক একই রকমভাবে আমরা এই সূত্রের ক্ষেত্রে সূত্রে রূপান্তর করতে পারি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা 1, তাহলে এই কোসেকটাকে রেখে কটটাকে ওই পাশে পাঠাও, পক্ষান্তর করো, দেখো কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে এই স্কোয়ারটাকে ওই পাশে পাঠালে রুট হয়ে যায়। আবার দেখো এখানে কি আছে বলো তো, কট স্কোয়ার, এই যে কটটাকে ওই পাশে পাঠালে পজিটিভ হয়, কট কি হয়ে যায় বলো তো, পজিটিভ হয়ে যায়, 1টি পাশে নেগেটিভ হয়ে যায়, মানে কোসেক স্কোয়ার -1 সমান কট স্কোয়ার, এই কোসেক স্কোয়ার -1 সমান কট স্কোয়ার, স্কোয়ারটাকে ওই পাশে পাঠাও, রুট হয়ে যায়। এবার আমরা ত্রিকোণমিতির যে বিভিন্ন কোণের যে সীমা, সেই সীমা নিয়ে একটু আলোচনা করব। বিভিন্ন কোণের সীমা আমরা যদি এক্স আর ওয়াই একটা প্লেন সারফেসের উপর একটা সমতলে যদি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ নিয়ে নিই, আমরা ধরো দুইটা এক্সিস নিলাম, নিলে এই মূল বিন্দু হচ্ছে ওতে তারা মিলিত হলো, তাহলে এখানে 4টা ঘর হলো, মোট 4টা ঘর, মানে 4টা চতুর্ভাগ, 4টা কোয়াড্রেন্ট। তো এখানে আমরা দেখছি যে প্রথম তার মানে এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে প্রথম চক্করে যদি আমি উপরের দিকে যাই, তাহলে এই একটা ঘর পেলাম, এটা হলো একটা ঘর, এই হচ্ছে 2 নাম্বার ঘর, আর এই হলো 3 নাম্বার ঘর, আর এই হলো 4 নাম্বার ঘর। দেখো 0 থেকে 90 পর্যন্ত এটা প্রথম ঘরের ব্যবধি, এর লিমিট হচ্ছে 0 থেকে 90। এ দেখো 0 থেকে বড়, 90 থেকে ছোট, এটা হচ্ছে এই ঘরের মধ্যবর্তী কোণ। ঠিক দ্বিতীয় চতুর্ভাগ বা সেকেন্ড কোয়াড্রেন্টে 90 চেয়ে বড় আর 180 ছোট, এটা হচ্ছে এই ঘরের অবস্থান করে। আচ্ছা, এরপরের দেখো এখানে আমরা পাচ্ছি 180 থেকে বড় আর 270 থেকে ছোট, মানে এখানে হচ্ছে 180 আর এখানে 270, তাহলে এই 180 আর 270-এর মধ্যে সীমা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ। ঠিক একই রকমভাবে এই দাগের উপর হচ্ছে 270, আর এই দাগ হচ্ছে এখন ঘুরে চক্কর দিলে 360, তাহলে 360 আর 270-এর মধ্যবর্তী ঘর হচ্ছে চতুর্থ ঘর। তাহলে আমরা দেখলাম যে কোন ঘরে কত ডিগ্রি পর্যন্ত কোন অবস্থান করে, 0 থেকে 90 প্রথম ঘরে, তারপরে 90 থেকে 90-এর চেয়ে বড় আর 180 থেকে ছোট, তারপরে 180 থেকে বড় 270 থেকে ছোট, 270 থেকে বড় 360 থেকে ছোট, এই চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে। এবং একটু মনে রাখা জরুরি যে কোনো ত্রিকোণমিতির কোণের সীমা হচ্ছে -∞ থেকে +∞ পর্যন্ত, আগে কিন্তু কথাটা বলে এসেছিলাম। উক্ত চিত্রের ত্রিকোণমিতির অনুপাতের সীমা 360-এর সাপেক্ষে দেখানো হয়েছে। দেখো এখানে আমি 360 পর্যন্ত দেখালাম, কিন্তু আমার অ্যাকচুয়ালি কোণ কি আনলিমিটেড হতে পারে। তার মানে আমি যদি এখানে চক্কর অর্থাৎ ঘুরে আসি, ধরো এটা ঘুরে আসলে 360 হয়, কিন্তু আমি তো বলছি যে 360 হলো 4 ঘরে, এখন আমি তো একবার ঘুরলে 360, কিন্তু যদি আমি বারবার ঘুরি, ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা বারবার ঘুরতে পারবো, আর বারবার এই মান বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে, বাড়তে 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 এটা আনলিমিটেড, অর্থাৎ ইনফিনিটি পর্যন্ত তুমি নিতে পারবা। ঠিক একই রকমভাবে উল্টা দিকে নেগেটিভ কোণকে তুমি এরকম উল্টা করে ঘুরায় ঘুরায় কী করতে পারবা, এটাকেও তুমি ইনফিনিটি পর্যন্ত নিয়ে দিতে পারবা। এই জন্য এই যে ত্রিকোণমিতির যে কোণ, তার সীমা হচ্ছে -∞ থেকে +∞ পর্যন্ত। এবার আসো আমরা একটু এই জায়গাটা আলোচনা করার চেষ্টা করি। দেখো আমরা 4টা চতুর্ভাগের কথা জানি। প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে সাইন থিটা আর হচ্ছে তোমার কোসেক থিটা পজিটিভ, তারপরের চতুর্ভাগে ট্যান থিটা কট থিটা পজিটিভ, তারপরের চতুর্ভাগে কস থিটা আর সেক থিটা পজিটিভ। কেন, কার কার ঘরে পজিটিভ এবং কখন সেটা নেগেটিভ হয়, কেন হয়, সেটা আমরা একটু এখানে দেখার চেষ্টা করব। দেখো তার আগে আমি একটু তোমাদের একটু কোঅর্ডিনেটের হিসাবটা একটু বোঝানোর চেষ্টা করছি। দেখো এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, আর এটাকে ধরলাম আমরা আমাদের ওয়াই অক্ষ। তো এক্সের মূল বিন্দু থেকে ডান দিকে হচ্ছে এক্সের পজিটিভ ভ্যালু, আর বাঁ দিকে হচ্ছে এক্সের নেগেটিভ ভ্যালু, এক্স প্রাইম। এই উপরের দিকে হচ্ছে ওয়াইয়ের পজিটিভ ভ্যালু, আর নিচের দিকে হচ্ছে ওয়াইয়ের নেগেটিভ ভ্যালু। তার মূল বিন্দু হচ্ছে ও। তো এখানে এক্সের পজিটিভ হচ্ছে সামনের দিকে আর নেগেটিভ হচ্ছে এদিকে। তো এই ঘরে কিন্তু সবাই পজিটিভ, অল আর পজিটিভ। তার মানে সাইন কস ট্যান সেক কোসেক কট যতগুলো অনুপাত আছে সবাই পজিটিভ। এখানে হচ্ছে সাইন থিটার সাথে হচ্ছে কোসেক থিটা, কোসেক থিটা এরা দুইজন এখানে পজিটিভ। এখানে ট্যান থিটা আর হচ্ছে কট থিটা এরা দুইজন এখানে পজিটিভ। এখানে হচ্ছে তোমার কস থিটা আর হলো সেক থিটা এরা দুইজন এখানে পজিটিভ। এখন দেখো আমরা তো ত্রিকোণমিতির কোণের ক্ষেত্রে বলছি যে এটা ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায়, অর্থাৎ যখন এটা আমরা চক্রাকারে ঘুরাই তখন এই বিভিন্ন জায়গায় অবস্থান করতে পারে। তো ধরো সাইনের আমি হিসাব করছি, সাইন ঘুরতে ঘুরতে যে পড়লো মনে করো চতুর্থ চতুর্ভাগে, অর্থাৎ কসেকের ঘরে, তাহলে কসের ঘরে তো সাইনের জায়গা না, সাইন তাহলে ওখানে কী হয়ে যাবে বলো তো, নেগেটিভ হয়ে যাবে। তার মানে যার ঘরে যে পজিটিভ সে অন্যের ঘরে গেলে হয়ে যায় নেগেটিভ। তাহলে মনে করো যে এটাকে এই যে 4টা ঘর বা 4টা চতুর্ভাগ, 4টা চতুর্ভাগে আমরা 4টা রুমের একটা ফ্ল্যাটের সাথে তুলনা করতে পারি। মনে করো যে এই জায়গাটা, এই প্রথম যে ঘরটা এটা হচ্ছে ড্রয়িং রুম,
এই জায়গাটাতে সবাই থাকতে পারে, বসতে পারে, টিভি দেখতে পারে, খেতে পারে, ঘুমাইতে পারে, কেউ ডিস্টার্ব করে না। এখানে সবার গ্রহণযোগ্যতা আছে। মনে করেন ফ্যামিলিতে মোট 6 জন সদস্য, তারা সবাই এখানে থাকতে পারে। মনে করো যে 2 ভাই, তারা সাইন আর কস এই রুমে থাকে। 2 বোন আছে, তারা ট্যান আর কট এই রুমে থাকে। আর বাবা মা এই রুমে থাকে। এখন মনে করো তুমি আর তোমার ভাই, ছোট ভাই এই রুমে আছো। বাই চান্স তুমি মনে করো যে রাত্রেবেলা যে তোমার মায়ের বা বাবার রুমে ঘুমায় পড়েছো, বেডরুমে। সকালবেলা উঠে দেখবা তুমি তোমার নিজের ঘরে, কিভাবে ঘুমের মধ্যে তোমার তুলে এখানে দিয়ে যাবে। তার মানে তোমার যেটা ঘর না, সেখানে তুমি থাকতে পারবো না। তো আমাদের এই ত্রিকোণমিতির ক্ষেত্রে ব্যাপারটা কি, যে আমার যেটা ঘর না সেটা আমি থাকতে পারবো না। মানে সাইনের ঘরে থাকবে, অন্যের ঘরে গেলে তার চিহ্ন পরিবর্তন হবে। যদিও মাইনাস নিয়ে ঢোকে তাহলে প্লাস করে দেবো, প্লাস নিয়ে ঢোকে তাহলে মাইনাস করে দেবো। তার মানে যার ঘরে সে থাকবে। আর এইটা যদি সবার জন্য, এখানে এটা হচ্ছে ড্রয়িং রুমের মতো, তাহলে এখানে সবাই থাকতে পারে, এটি কেউ ডিস্টার্ব করে না। আর এই রুমগুলো হচ্ছে প্রত্যেকের নির্দিষ্ট, প্রত্যেকের জন্য নির্দিষ্ট একটা বেডরুমের মতো, যেখানে তার রাজত্ব চলবে, বাকিরা আসলেই তাদের তোমার চেহারা পরিবর্তন করে দেওয়া হয়। তো আমরা এখন এই চতুর্ভাগে দেখবো এখানে তো সবাই পজিটিভ। একটু খেয়াল করে দেখো, এই দিকটায় আমরা জানি যে এটা হচ্ছে এক্সের ধনাত্মক দিকের সাথে আছে, আর এটা হচ্ছে ওয়াইয়ের ধনাত্মক দিকের সাথে আছে। তাহলে এখানে যে আমরা জানি সাইনের সূত্র লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে লম্ব বাই অতিভুজ দুইটাই পজিটিভ দিকে আছে, তাহলে এটা ধনাত্মক হবে। কোসেকের ক্ষেত্রে সাইন যদি সাইনের উল্টা হলো কোসেক, তাহলে কোসেকও তাই হবে। কসের ক্ষেত্রে ভূমি বাই অতিভুজ, দেখো এটা হচ্ছে আমাদের ভূমি, এক্সের পজিটিভ সাইড, ওকে ভূমি, সমস্যা নাই। এটা হচ্ছে লম্ব থেটার সাপেক্ষে, তাহলে এটাও পজিটিভ। ভূমি বাই অতিভুজ, অতিভুজ তো আমাদের এই দেখো, আমরা এই ত্রিভুজটাকে নিলাম, এই ত্রিভুজটাকে ভালো করে দেখো। এই ত্রিভুজে এইটা হচ্ছে থেটা হয়, তাহলে এটা লম্ব, এটা অতিভুজ, আর এটা হচ্ছে ভূমি। তো ভূমিটা তো এক্স অক্ষের পজিটিভ দিকে আছে, তাহলে পজিটিভ, আর অতিভুজও পজিটিভ। কোসেকের ক্ষেত্রেও তাই। ট্যান হচ্ছে এটা লম্ব আর এটা ভূমি, দুইটাই পজিটিভ, তাহলে ট্যান পজিটিভ হলে কটও পজিটিভ হবে। এবার যদি আমরা একটা এদিকটায় দেখি, এবার দেখো কে, আর একটা জিনিস মনে রাখবা যে অতিভুজ কখনো নেগেটিভ হয় না, অতিভুজ নেগেটিভ হবে না। লম্বভূমি এক্ষেত্রে আমরা জানি যে কোনো বাহুর দৈর্ঘ্যই কিন্তু নেগেটিভ হয় না, তো ত্রিকোণমিতির অনুপাতের ক্ষেত্রে আমরা কিন্তু বাহুর দৈর্ঘ্যকেও নেগেটিভ দেখাই। এখন দেখো এইটা ভূমি, এটা হচ্ছে এক্স এর পজিটিভ সাইড, তাহলে এইটা হচ্ছে এক্স এর সংখ্যা রেখা, তো আমরা নেগেটিভ দেখাতে পারি। তাহলে এটা মূল বিন্দু থেকে পিছনের দিকে, মানে ভূমি এখানে নেগেটিভ, ভূমি কি এখানে নেগেটিভ। আর অতিভুজ এইটা, অতিভুজ হচ্ছে পজিটিভ হবে, আর এটা হচ্ছে লম্ব। তাহলে এখানে দেখো কি কি আছে, অতিভুজটা হচ্ছে পজিটিভ, ভূমিটা হচ্ছে পজিটিভ, আর লম্বটা হচ্ছে ভূমিটা হচ্ছে নেগেটিভ, কারণ এক্সের বিপরীত দিকে, ওয়াই হচ্ছে উপরের দিকে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ। তাহলে এইখানে দেখো সাইন থেটার ফর্মুলা কি, হচ্ছে লম্ব বাই হচ্ছে অতিভুজ। তাহলে এই সাইনের অতিভুজ, ওকে, এই যে সাইনের ফর্মুলা যখন দিচ্ছি, লম্ব পাচ্ছি আর অতিভুজ পাচ্ছি, এই যে লম্ব আর এই হচ্ছে অতিভুজ, এটা কিন্তু পজিটিভ। তাহলে সাইন পজিটিভ হলে কোসেকও পজিটিভ আসছে। কিন্তু তুমি যদি এখন অন্য কিছু নাও, ধরো যে কস নিলা, কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে ভূমিটা নেগেটিভ আর অতিভুজ হচ্ছে পজিটিভ, তাহলে নেগেটিভ পজিটিভ মিলে হচ্ছে নেগেটিভ। তার মানে এখানে কস হয়ে যাচ্ছে কি বলতো, আর একটু দেখাই তোমাদের, এই যে দেখো, এই যে কস হয়ে যাচ্ছে কি বলতো, কস হয়ে যাচ্ছে নেগেটিভ। কারণ কি, এটা ভূমি নেগেটিভ আর অতিভুজ পজিটিভ, নেগেটিভ পজিটিভ মিলে কস হচ্ছে নেগেটিভ, তাহলে কসের জন্য নেগেটিভ হলে সেকের জন্য তাই হবে। ট্যানের সূত্র কি, লম্ব বাই ভূমি, এখানে লম্ব পজিটিভ হলেও ভূমিটা নেগেটিভ, লম্ব পজিটিভ হলে ভূমিটা নেগেটিভ, তাহলে লম্ব বাই ভূমি, তাহলে এখানে ট্যান হয়ে যাবে নেগেটিভ। এখন এখানে দেখো এই যে তাহলে ট্যান পাচ্ছি আমরা কি, ট্যান দেখো, ট্যানের ফর্মুলা কি, লম্ব বাই ভূমি। এই দেখো ভূমিটা হচ্ছে নেগেটিভ, আচ্ছা এখানে ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, এটা হচ্ছে লম্ব হচ্ছে পজিটিভ, ভূমি হচ্ছে নেগেটিভ, লম্ব হচ্ছে পজিটিভ এই ত্রিভুজটার জন্য। তাহলে নেগেটিভ পজিটিভ মিলে হচ্ছে নেগেটিভ, তাহলে ট্যান হচ্ছে নেগেটিভ হয়ে যাবে। কট যেহেতু ট্যানের উল্টো, অর্থাৎ ট্যান যদি হয় লম্ব বাই ভূমি, এটা ভূমি বাই লম্ব হবে, তাহলে এর ক্ষেত্রে একই নিয়ম হবে, এরা হয়ে যাবে নেগেটিভ। এই চিত্র বোঝার পরে, আমরা দ্বিতীয় চতুর্ভাগের হিসাব বোঝার পরে আমরা এখন তৃতীয় চতুর্ভাগের হিসাবটা করব। তৃতীয় চতুর্ভাগের ত্রিভুজটাকে যদি আমরা একটু ফলো করি, দেখো এই হলো তৃতীয় চতুর্ভাগের ত্রিভুজ, ভালো করে দেখো, রেড মার্ক করা তৃতীয় চতুর্ভাগের ত্রিভুজ। তো এই ত্রিভুজের মধ্যে এইটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, আর এটাকে ধরো অতিভুজ, কারণ থেটার বিপরীত বাহু লম্ব। এখন দেখো এখানে আমরা সাইনের সূত্র দিলে লম্ব বাই কি হবে বলো তো, অতিভুজ। তো লম্ব নেগেটিভ, অতিভুজ পজিটিভ, নেগেটিভ পজিটিভ মিলে সাইন হবে নেগেটিভ, সাইন যা হবে কোসেক তাই হবে, কোসেকের ক্ষেত্রে তাই, অর্থাৎ ঋণাত্মক হবে, ঋণাত্মক হবে। এবার কসের ক্ষেত্রে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে নেগেটিভ আর অতিভুজ হচ্ছে পজিটিভ, নেগেটিভ পজিটিভ মিলে হচ্ছে কি হবে বলো তো, নেগেটিভ পজিটিভ মিলে নেগেটিভ হবে, এটাও তাহলে নেগেটিভ হবে। ট্যান, এবার ট্যানের ব্যাপারটা বোঝার চেষ্টা করো।
ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, এখানে লম্বটা দেখো নিচের দিকে, ওয়াই এর মান নিচের দিকে মানে নেগেটিভ, আর এক্স এর মান বা দিকে মানে নেগেটিভ, মাইনাসে মাইনাসে মিলে ট্যান হয়ে গেছে প্লাস। কি হয়েছে বলো তো, মাইনাস ভূমি আর মাইনাস লম্ব মিলে মাইনাসে মাইনাসে ট্যান হয়ে গেছে প্লাস। তাহলে এখানে আমাদের পাচ্ছি হচ্ছে ট্যান, ট্যানের ক্ষেত্রে দুইটাই নেগেটিভ, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল ধনাত্মক, তাহলে কটের ক্ষেত্রেও তাই হয়ে গেল। তো চতুর্থ চতুর্ভাগের হিসাবটাও অ্যাকচুয়ালি একই রকম করে তুমি এখানে কারে কারে পাবা বলো তো, আমার শুধু ভূমিটা যেহেতু পজিটিভ, ভূমিটা পজিটিভ আর এখানে অতিভুজটা পজিটিভ, তাই কসকে আমরা পাবো হচ্ছে পজিটিভ। আর বাকিদের ক্ষেত্রে ট্যান যদি বলো লম্ব বাই ভূমি, এখানে লম্বটা নেগেটিভ, ভূমিটা পজিটিভ নেগেটিভ। সাইন যদি বলো, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব দেখো নেগেটিভ, অতিভুজ হলো পজিটিভ, তাহলে হচ্ছে তোমার নেগেটিভ। সাইন নেগেটিভ হলে তোমার কোসেক নেগেটিভ, ট্যান নেগেটিভ হলে কট নেগেটিভ, আর সাইন কস পজিটিভ হলে কসের বিপরীতে আছে কে বলতো, কসের বিপরীতে অর্থাৎ একই ঘরে আছে হচ্ছে সেকও তাহলে পজিটিভ হবে। তাহলে আমরা বুঝলাম যে কোন চতুর্ভাগে কে নেগেটিভ হয় পজিটিভ হয়, আমরা জানি এটা কেন হয় তার বিস্তারিত ব্যাখ্যাটা আমরা বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে কে কেন কোন ঘরে নেগেটিভ হয়, হওয়ার কারণ কি, পুরো কারণ সহ আমাদের ইজি হায়ার ম্যাথ বই বিস্তারিত কিন্তু ব্যাখ্যা করা হয়েছে। আশা করি এই ক্লাসটাই তোমাদের বেশ উপকার হবে। এবার তোমরা এই যে এই সূত্রগুলো দেখো, এগুলো কিন্তু আমরা জানি যে সাইন থেটা, সাইনের মাইনাস থেটা সমান মাইনাস সাইন থেটা কেন হয়, বা মাইনাসটা আমরা কেন রাখি। তো সাইনে যদি মাইনাস থেটা হয় তাহলে মাইনাস থেটাটা অ্যাকচুয়ালি কি, আমরা এই চিত্রটাকে যদি একটু দেখি, দেখো এই চিত্রটাকে দেখো, এই যে চিত্রটাকে ভালো করে দেখো, চিত্রটায় মাইনাস থেটা, এখানে লম্বটা কিন্তু কি বলতো, লম্বটা হচ্ছে মাইনাস, আর এখানে ভূমিটা হচ্ছে প্লাস, ভূমিটা কি বলতো প্লাস। তাহলে সাইনের ফর্মুলা আমরা যে লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন থেটা সমান কি বলতো, লম্ব বাই অতিভুজ। লম্ব এখানে হচ্ছে মাইনাস ওয়াই, ধরে না মাইনাস ওয়াই, এই যে মাইনাস ওয়াই, তাহলে মাইনাস ওয়াই, আর এখানে অতিভুজ হচ্ছে প্লাস আর, তাহলে আমরা মানটা পাচ্ছি কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস, আলটিমেটলি কী পাচ্ছি বলতো, তাহলে মাইনাস। তো তাহলে এখানে হচ্ছে কি বলতো, সাইনের মাইনাস থেটা আসবে, কারণ কোন হচ্ছে উল্টা দিকে যাচ্ছে, সাইনের মাইনাস থেটা, তো এই মাইনাসটা থেকে যাচ্ছে মাইনাস সাইন থেটা। তা আমরা দেখলাম যে মাইনাস সাইন থেটা থাকবে। এবার দেখো আমরা যদি সাইনের জন্য যে নিয়ম, কোসেকের জন্য একই নিয়ম। কসের ক্ষেত্রে কি হচ্ছে, কসের ক্ষেত্রে যদি তুমি চিত্রটাকে একটু খেয়াল করো, কসের নেগেটিভ থিটা যদি হয় তাহলে কসের সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ। খেয়াল করে দেখো এই ভূমিটা হচ্ছে পজিটিভ আর অতিভুজটাও পজিটিভ, তাহলে পজিটিভ পজিটিভ মিলেই কিন্তু হচ্ছে পজিটিভ। তাহলে এখানে কস নেগেটিভ থিটা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি লম্ব বাই ভূমি, এই দুইটা হচ্ছে তোমার পজিটিভ 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 মিলে পজিটিভ হয়ে যায়, তাহলে কসের আর নেগেটিভ থেটা নেগেটিভ হলেও কসের মানটা অ্যাকচুয়ালি ওখানে পজিটিভ আসছে, তাহলে এটা পজিটিভ। ওকে, তো কসের জন্য যে নিয়ম, সেকের জন্য সে একই নিয়ম, তাহলে সেকও হয়ে যাবে কি বলতো পজিটিভ। ট্যান থেটা যদি নেগেটিভ হয় তাহলে ট্যান আর সাইন এরা একই নিয়মের পড়ে, কারণ এরা কসের ঘরের না, তো এরা নেগেটিভ হবে। ট্যানের যদি নেগেটিভ হয়ে যায় তাহলে কট ও নেগেটিভ হবে। তাহলে বিভিন্ন চতুর্ভাগের ত্রিকোণমিতির অনুপাত নির্ণয়ের নিয়ম আমরা দেখলাম যে এটা একটু আগেই আমি তোমাদের সাথে আলোচনা করেছি যে প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে সাইন থিটার কোসেক থিটা পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে ট্যান থিটার কট থিটা পজিটিভ, আর চতুর্থ চতুর্ভাগে কস থিটা আর সেক থিটা হচ্ছে পজিটিভ। বাকি সবাই যদি অন্য অন্য ঘরে চলে যায় তাহলে তাদের আমরা চিহ্ন পরিবর্তন করে দেই। একটা এক্সাম্পল দিয়ে এটা বোঝানো যাক। দেখো নিয়ম, কে কোন ঘরে প্রবেশ করবে, প্রবেশ করলে চিহ্ন পরিবর্তন কেন হবে তার একটু নিয়ম 1। দেখো আমি এই যে তাহলে ত্রিকোণমিতির অনুপাতের যে পরিমাণটা নির্ণয়ের জন্য, বা আমি নির্ণয় করতে চাইলে আমাকে কি করতে হবে, দেখো আমি যদি নির্ণয় করতে চাই তাহলে আমাকে প্রথমে আগে দেখতে হবে যে ওইটা কোন চতুর্ভাগে পড়লো, যার ঘরে সে পড়লো কিনা। যদি যার ঘরে সে পড়ে তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হলো না, যার ঘরে পড়লে কোনো চিহ্নের পরিবর্তন হলো না। আর যদি নিজের ঘরে না পড়ে অন্যের ঘরে পড়ে, সে যদি নিজের ঘর ব্যতীত অন্যের ঘরে প্রবেশ করে তাহলে তার চিহ্নের পরিবর্তন হবে, অর্থাৎ প্লাসকে করা হবে মাইনাস আর মাইনাসকে করা হবে প্লাস, প্লাসকে করা হবে মাইনাস আর মাইনাসকে করা হবে প্লাস। ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল যদি আমরা এখানে একটু দেখি, দেখো খেয়াল করো এই যে কস 4 ইন্টু পাই/2 মাইনাস থেটা, একটু খেয়াল করো 4 ইন্টু পাই/2, তো এই জায়গাতে আমরা যদি একটু দেখি 4 ইন্টু পাই/2 মানে পাই/2 মানে 90 কি বলো তো 90, তাহলে এখানে 90 করে এক ঘর 90, কয় ঘর মোট 4 ঘর, 2 ঘর 3 ঘর 4 ঘর, এরপরে আবার মাইনাস থেটা মানে উল্টা দিকে আসবে, এই যে থেটার অবস্থান হয়েছে এরকম জায়গায়। বলো তো এই ঘরটা কার, এই ঘরটা হচ্ছে কসের, কার ঘর বলো তো কসের, তাহলে কসের ঘরে কস হচ্ছে পজিটিভ।
একদম ক্লিয়ার হিসাব। এরপরের এক্সাম্পলটা যদি আমরা দেখি, এখানে বলো তো আছে কি tan 6 × π/2 মাইনাস থেটা। তো এটাকে যদি তুমি একটু হিসাব করতে চাও, ধরো এখানে আমি একটু কোয়াড্রেন্ট হিসাব দিয়ে বোঝাই। তিনি মোট 6 ঘর ঘুরবে 90 করে, এবং পজিটিভ থেটা যেহেতু এখানে, তাহলে এই হলো 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর। 6-এর পরে আবার উল্টা দিকে আছে থেটা, আর একটু মাইনাস হয়ে গেছে। মাইনাস হলে উল্টা দিকে এসে থেটা পড়লো কোথায় বলো তো, এই জায়গায়। তাহলে বলো তো এই ঘরটা কার? এই ঘরটা কি ট্যানের ঘর? না, ট্যান হচ্ছে তৃতীয় ঘরে থাকে, এটা হলো দ্বিতীয় ঘর। তো দ্বিতীয় ঘরে হচ্ছে ট্যান থেটা নেগেটিভ, দিলাম ট্যান থেটাকে নেগেটিভ করে, হয়ে গেল। এখন এই নিয়ম দুইটাকে এবার আমরা একটু দেখবো। প্রথম নিয়মে আমরা হচ্ছে কে কোন ঘরে পড়লে প্লাস মাইনাস চেঞ্জ হয়। এরপর নিয়ম 2 হচ্ছে আমরা যে n × 90 অর্থাৎ 4 × 90 প্লাস মাইনাস থেটা দিয়ে আমরা অবস্থান নির্ণয় করি। তাহলে এই 90-র সাথে জোড় বেজোড় যদি গুণ আকারে থাকে, আবার শোনো, 90-র সাথে জোড় বেজোড় গুণ আকারে থাকে, তাহলেও কিন্তু ত্রিকোণমিতির যে অনুপাতটা, ট্রাইগোনোমেট্রির যে রেশিওটা চেঞ্জ হয়। অর্থাৎ যদি এখানে 4 যদি বেজোড় সংখ্যা হয়, তার মানে জোড় সংখ্যা থাকলে চেঞ্জ হবে না, বেজোড় সংখ্যা থাকলে চেঞ্জ হবে। জোড় সংখ্যা থাকলে ত্রিকোণমিতির অনুপাত যা ছিল তাই থাকবে, আর যদি বেজোড় সংখ্যা হয় ত্রিকোণমিতির অনুপাত চেঞ্জ হয়ে পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে কস জোড় সংখ্যা কসই থাকবে, যদি এখানে 3 হইতো বেজোড় সংখ্যা কস হয়ে যেত, তখন কি বলতো সাইন হতো। এই পরিবর্তনটা কেমন হবে সেটা হচ্ছে এটার উপর ডিপেন্ড করে। দেখো এই যে সাইন হবে কস, আর কস হতে পারবে সাইন, ট্যান হবে কট, কট হতে পারবে ট্যান, সেক হতে পারবে কোসেক, কোসেক হতে পারবে সেক। ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। দেখো এখানে আমরা লিখছি 2 × sin π/2 প্লাস থেটা, তাহলে মাইনাস সাইন থেটা কীভাবে আসছে? দেখো এই 2 হচ্ছে কি সংখ্যা বলো তো, জোড় সংখ্যা। 2 জোড় সংখ্যা হওয়ায় এই সাইনের কোনো পরিবর্তন হলো না, সাইনটা সাইনে থাকলো। এই 2 এর জন্য সাইনটা সাইনে থাকবে। প্লাস মাইনাস কেন হলো সে ডিপেন্ড করলো কোন ঘরে যা পড়ছে তার উপরে। কয় ঘর ঘুরছে বলো তো? 2 ঘর। তাহলে 1 ঘর, 2 ঘর, তারপরে আছে প্লাস থেটা। তোমরা আর একটু সামনে যেয়ে থেটাকে পাইলাম এখানে। তাহলে কোন ঘরে পড়ছে? থার্ড কোয়াড্রেন্টে, ওটা তো কট আর ট্যানের কট। তাহলে ওই ঘরে যে সাইন হচ্ছে নেগেটিভ হয়ে যাবে, সাইন নেগেটিভ হয়ে গেল। পরের এক্সাম্পলটা দেখো, একটু খেয়াল করো। এই যে 7, 7 কিন্তু কি সংখ্যা বলো তো? বিজোড় সংখ্যা, অড নাম্বার। তো অড নাম্বার হইলে এই কোসেক তো রেশিওটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হবে সেক। এখন এই মাইনাসটা কোত্থেকে আসলো? চলো একটু হিসাব করি। এই যে 7 কয় ঘর ঘুরবে? 7 ঘর। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর। 7 ঘরে পরে প্লাস আইসা পড়ছে চতুর্থ চতুর্ভাগে, ফোর্থ কোয়াড্রেন্টে। ওই ঘর হলো কার ঘর বলো তো? এই ঘর কিন্তু কোসেকের ঘর না, এই ঘর হলো কসের ঘর আর সেকের ঘর। আমার এইখানে ছিল কোসেক, তাহলে কোসেক যায় পড়ছে কোথায়? চতুর্থ চতুর্ভাগে। তোমরা এখন বলতে পারো আসছে তো সেক, সেক নিয়ে তো আমার মাথা ব্যথা নাই, সেক তো আসছে বেজোড় সংখ্যার জন্য, সেক তো আসছে বেজোড় সংখ্যার জন্য। আমরা তো অ্যাকচুয়ালি হিসাব করছি কোসেকের, কিসের হিসাব করছি? কোসেকের। তাহলে কোসেকের থাকার কথা দ্বিতীয় চতুর্ভাগে, পড়ছে চতুর্থ চতুর্ভাগে, তার কারণে এই মাইনাসটা আসছে, মাইনাস সেক। বুঝতে পারছো? সেক আসছে বেজোড়ের জন্য, আর ঘরের জন্য মাইনাস আসছে, তাহলে চেঞ্জ হয়ে গেল। যদি আমরা আরও একটা অনুপাতের হিসাব দেখি, দেখো এখানে আছে হচ্ছে তোমার tan 3 × π/2 মাইনাস থেটা, তাহলে 3। এবার খেয়াল করো এটা কি জোড় না বেজোড়? যেহেতু এটা অড নাম্বার, তাহলে ট্যান হয়ে যাবে কট, ট্যান হয়ে যাবে কি বলো তো? কট। এখন প্লাস হবে না মাইনাস হবে? কোথায় অবস্থান তার উপরে। এখানে আসো 3 করে 90 ঘর মানে 3 বার ঘুরবে 90 করে, 1 বার, 2 বার, 3 বার। এরপরে মাইনাস সেটা মানে একটু উল্টা দিকে আসবে, এসে পড়লে কোন ঘরে? তৃতীয় ঘরে। তৃতীয় ঘর তো ট্যান আর কটে, তাই চিহ্নের পরিবর্তন হয়নি, পজিটিভ ছিল পজিটিভ হবে। এবার আসো ত্রিকোণমিতির অনুপাতের সীমাটা কি? ত্রিকোণমিতির যে অনুপাতের যে আমরা যে মান বের করি, অর্থাৎ কোণের মানের জন্য আমরা যে আমাদের যে মানটা আছে, যে মানের জন্য আমরা কোণের মান বের করি, সেটা হচ্ছে তোমার সাইন এবং কসের সীমা হচ্ছে -1 থেকে শুরু করে +1 পর্যন্ত। মানে -1 এদিকের ম্যাক্সিমাম আর ওদিকে +1 ম্যাক্সিমাম। তার মানে এদের সীমা হচ্ছে -1 থেকে বড় অথবা সমান, +1 থেকে ছোট অথবা সমান। এটা হচ্ছে সাইনের ক্ষেত্রে, এবং সাইন আর কসের ক্ষেত্রে একই। এরপরে ট্যান আর কট। ট্যান আর কট হচ্ছে যে কোনো নাম্বার সংখ্যার জন্য সংজ্ঞায়িত। ট্যান আর কট -∞ থেকে +∞ পর্যন্ত, অর্থাৎ বাস্তব সংখ্যায় যত সংখ্যা আছে ক্যালকুলেটর তোমরা বসায় দেখতে পারো, সব মানের জন্য তুমি পাবে। আর সেক আর কোসেকের ক্ষেত্রে +1 এর চেয়ে বড় হতে হবে, -1 এর চেয়ে ছোট হতে হবে।
যে কোনো মান +1 চেয়ে বড় অর্থাৎ +2 3 4 5 নিতে পারবা, আর -1 চেয়ে ছোটো মানে -3 -4 -5 এগুলো সব নিতে পারবা, কিন্তু -1 আর +1 মধ্যবর্তী যে গ্যাপটুকু ওই সংখ্যাটা এখানে নিতে পারবা না, মানে সেক আর কোসেকের ক্ষেত্রে এমন মান নেই। তাহলে আমরা দেখলাম যে ত্রিকোণমিতির অনুপাতের মানের যে সীমা সেই সীমানাটা আমরা দেখলাম। আমরা আলোচনা করলাম ত্রিকোণমিতির অনুপাতের, অর্থাৎ তোমাদের উচ্চতর গণিত বইয়ের যে ত্রিকোণমিতি নামের যে চ্যাপ্টারটি আছে তার একদম বেসিক কনসেপ্ট নিয়ে। বেসিক কনসেপ্ট ক্লিয়ার করা থাকলে ত্রিকোণমিতির অঙ্কগুলো করতে অনেক বেশি সুবিধা হবে। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।